থ্যাংক ইউ। আজকে তোমাদের সামনে হাজির হতে পেরে বড় গৌরব হচ্ছে আমার। পৃথিবীর সবচেয়ে চমৎকার বিশ্ববিদ্যালয়গুলোর একটি ছাত্র তোমরা। মজার ব্যাপার হলো, আমি নিজে কখনো কলেজের পাঠ চুকোতে পারিনি। আজ এই আনন্দের দিনে কোনো জ্ঞানগর্ভ বক্তৃতা দেওয়ার ইচ্ছে আমার নেই। কেবল 3টা গল্প শেয়ার করতে চাই তোমাদের সাথে। আমার জীবনের 3টি গল্প, ব্যাস এইটুকুই। প্রথম গল্পটা হচ্ছে জীবনটাকে এক সুতোয় বাঁধা নিয়ে। আমি রিড কলেজে ভর্তি হওয়ার মাত্র 6 মাসের মধ্যে ড্রপ আউট হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, এত স্বাদের একটা কলেজ থেকে কেন ড্রপ আউট হলাম আমি? এই গল্পের শুরু আসলে আমার জন্মেরও আগে। আমার মা ছিলেন কলেজে পড়ুয়া কম বয়সী একটি মেয়ে। আমাকে লালন পালন করার মতো অবস্থা তার ছিল না। তিনি ঠিক করলেন আমাকে কারো কাছে দত্তক দিয়ে দেবেন। মায়ের খুব ইচ্ছা ছিল আমার দত্তক পরিবার হবে উচ্চশিক্ষিত, নিদেন পক্ষে কলেজ গ্র্যাজুয়েট। সেইভাবেই সব ঠিকঠাক। এক আইনজীবী পরিবারের সাথে দফা হলো আমাকে দত্তক নেওয়ার। সমস্যা বাঁধল ঠিক আমার জন্মের সময়। শেষ মুহূর্তে সেই দম্পতি ভেবে দেখলেন তারা আসলে একটা কন্যা শিশু চান। তখন ওয়েটিং লিস্ট থেকে ফোন গেল আরেক দম্পতির কাছে, আমাদের কাছে একটি ছেলে সন্তান এসেছে, আপনারা কি তাকে দত্তক নিতে আগ্রহী? অবশ্যই, ওই পাশ থেকে আওয়াজ এলো। এইভাবেই আমার নতুন বাবা মার কোলে চলে গেলাম আমি। কিন্তু আমার মা কিভাবে যেন খবর পেয়ে গেলেন এই নতুন বাবা মা কেউই আসলে কলেজের দোরগোড়া পেরোয়নি। মা তো রেগে কাই। অবশেষে তাকে বহু কষ্টে ঠান্ডা করা গেল এই শর্তে যে একদিন আমাকে অবশ্যই কলেজে পাঠানো হবে। আমার নতুন বাবা মা তাদের কথা রাখলেন। সেদিনে সেই ছোট্ট আমি 17 বছর পর সত্যি সত্যি কলেজে পা রাখলাম। কিন্তু বোকার মতো এত খরচে একটা কলেজ বেছে নিলাম যে বেচারা বাবা মার সারা জীবনের সঞ্চয় জলের মতোই খরচ হতে লাগলো। এইভাবে 6 মাস চলার পর ভেবে দেখলাম ভুল, সবই ভুল। আমি যে আসলে জীবনে কি করতে চাই সেটাই ভেবে পাচ্ছি না। কলেজের পড়ালেখা বিরাট যন্ত্রণা, এই আপদ বয়ে বেড়ানোর কোনো মানেই দেখলাম না। হুট করে সিদ্ধান্ত নিলাম ড্রপ আউট হয়ে যায়। ঠান্ডা মাথায় ভাবতে গেলে নিজেকে বেকুব মনে হওয়ার কথা, কিন্তু আমার কেন যেন অনুভব হলো একদম ঠিক কাজ করেছি। মন যদি নাই টেকে কেন তবে ঝুলে থেকে খামোখা নিজেকে কষ্ট দেওয়া? সুতরাং কদিন পর দেখা গেল আমি মহা আনন্দে ক্লাস করা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি ক্যাম্পাসে। বিভিন্ন ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করি। যখন যেই ক্লাস ইন্টারেস্টিং লাগে সেখানে ঢু মেরে আসি। ব্যাপারটা কাগজে কলমে খুব বিপ্লবী শোনাচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে রোম্যান্টিসিজমের ছিটে ফোটাও ছিল না। যেহেতু আমি আর ছাত্র না, সুতরাং কোনো রুম পেলাম না। সারাদিন দৌড়াদৌড়ি করে রাতে বন্ধুদের রুমের মেঝেতে মরার মতো ঘুমায়। পকেটে কোনো পয়সা নেই, কাউকে কিছু বলতেও পারি না লজ্জায়। খিদেই চোখে অন্ধকার দেখি। কোকের বোতল কুড়িয়ে ফেরত দিলে 5 সেন্ট করে দেয় আমাকে। আমি এই কাজ করে খাওয়ার খরচ জোটানো শুরু করে দিলাম। প্রতি রবিবার 7 মাইল হেঁটে হরে কৃষ্ণ টেম্পলে যেতাম, যেখানে ফ্রিতে ভালোই খাবার পাওয়া যেত। আমাদের ছোট বড় অনেক রকম স্বপ্ন থাকে, কিন্তু বাস্তবায়ন করতে পারি কতগুলো? এই দ্বিধা থেকে মুক্তি পেতে চলো ঘুরে আসি। মজার ব্যাপার হলো, এত দুঃখ কষ্টের মাঝেও আমার কোনো আফসোস ছিল না। এই ভবঘুরে জীবন নিয়ে বেশ ছিলাম। যখন যেটাতে আগ্রহ পাই সেটা নিয়েই লেগে থাকি। ব্যাপারটা যে কত সুদূর প্রসারী ছিল তার একটা ছোট্ট উদাহরণ দিই, শুনুন। কলেজে হঠাৎ একবার ক্যালিগ্রাফি কোর্স চালু হলো। ক্যাম্পাসের দেওয়ালে দেওয়ালে পোস্টারে ড্রয়ারের লেভেল পর্যন্ত অসম্ভব সুন্দর ক্যালিগ্রাফি দিয়ে সাজানো। আমি বড় মুগ্ধ হলাম দেখে। যেহেতু কোনো কাজ নেই, ভর্তি হলাম ক্যালিগ্রাফি কোর্সে। সারাদিন এটা নিয়েই পড়ে থাকি। টাইপোগ্রাফির যত খুঁটিনাটি, বিভিন্ন রকম ফন্ট, কালির ব্যবহার, আরো কত কি যে শিখলাম। আমি বিজ্ঞানের মানুষ। শিল্পের এই প্রগাঢ় ও সৌন্দর্যের জগৎ আমাকে বিমোহিত করল। শিল্পের প্রতি আমার জন্ম নিল গভীর আবেগ। এই তুচ্ছ ক্যালিগ্রাফি কোর্স আমার জীবনে কোনো কাজে লাগার কথা না।
যদি না আমি পোস্টারে লেখালেখির কাজ করে জীবন চালানোর কথা ভাবি। কিন্তু বছর 10 পর একটা দারুণ ব্যাপার ঘটল। আমরা যখন প্রথম ম্যাক কম্পিউটার ডিজাইন করছিলাম, তখন আমার মনে ভিড় করল সেই কলেজ জীবনে ক্লাস বাদ দিয়ে শেখা ক্যালিগ্রাফির কোর্সের কথা। দেখা গেল এতদিন পরেও কিছুই ভুলিনি আমি, সব ঠিকঠাক মনে আছে। আমার পরম মমতায় ম্যাক কম্পিউটারকে সাজালাম অসম্ভব সুন্দর সব টাইপোগ্রাফি দিয়ে। একবার ভেবে দেখুন তো, আমি যদি সেদিন ড্রপ আউট হয়ে এই ক্যালিগ্রাফি না শিখতাম, তাহলে ম্যাক কম্পিউটারে আগের খটোমটো ডিজাইনই থেকে যেত। আর উইন্ডোজও যেহেতু আমাদের ডিজাইন চোখ বুজে মেরে দিয়েছে, সুতরাং বলাই যায় সেদিনের সেই পাগলামিটা না করলে আজ পৃথিবীর কোথাও কম্পিউটারে এমন মন জুড়ানো টাইপোগ্রাফি হয়তো থাকতই না। আমি যখন ক্যালিগ্রাফি শিখলাম, তখন কি আদেও জানতাম আমার এই জ্ঞান একদিন পৃথিবী বদলে দেবে? এটাই হচ্ছে জীবনের আনন্দ। তুমি যখন কিছু শেখো, নতুন কিছু করো, ক্লাসের পড়ালেখার বাইরেও বিভিন্ন কাজে অংশ নাও, মনে হতে পারে এসব করে কি হবে, কিন্তু 10 বছর পর যখন স্মৃতির পাতা উল্টোবে, তখন দেখবে এই টুকরো টুকরো পরিশ্রমগুলোর কি সুন্দর এক সুতোয় বাঁধুনি হয়েছে তোমার জীবনে। সুতরাং তুমি যাই কিছু করো না কেন, বিশ্বাস রেখো সব সময় নিজের ওপর। একদিন তারাই তারাই রটিয়ে দেবে তোমার গল্প। এই অসম্ভব দৃঢ় বিশ্বাসটাই দেখবে বদলে দেবে জীবন চিরদিনের মতো। আমার দ্বিতীয় গল্পটা ভালোবাসা নিয়ে। ভালোবাসবার এবং হারাবার। নেশা আর পেশা যার মিলে যায়, সে বড় ভাগ্যবান। আমি খুব কম বয়সেই আমার ভালোবাসার জায়গাটা খুঁজে পেয়েছিলাম। ওজ এবং আমি যখন বাড়ির গ্যারেজ থেকে অ্যাপেলের যাত্রা শুরু করে দিলাম, তখন আমার বয়স মাত্র 20 বছর। রাত দিন উন্মাদের মতো খাটতাম আমরা। দেখা গেল মাত্র 10 বছরের মাথায় সেই গ্যারেজের ঘুপচিতে জন্ম নেওয়া অ্যাপেল এখন $2 বিলিয়ন বিশাল এক প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, যেখানে 4000-এরও বেশি মানুষ কাজ করে। আমার 30তম জন্মদিনের কয়েকদিন পরই বাজারে আসলো অ্যাপেলের কালজয়ী উদ্ভাবন দ্য ম্যাকিন্টশ, এবং তারপরই আমাকে অ্যাপেল থেকে বের করে দেওয়া হলো। কি আজব কাণ্ড না? নিজের হাতে তৈরি করা একটা প্রতিষ্ঠান থেকে কিভাবে কেউ তোমাকে বের করে দেয়? ঘটনা হচ্ছে, অ্যাপেল যখন বড় হতে লাগলো, তখন এই বিপুল কাজের চাপ সামলানোর জন্য আমরা একজন চৌকস লোককে এনেছিলাম। কয়েকদিন পর দেখা গেল তার সাথে আমার চিন্তাভাবনা মিলছে না। অ্যাপেলের ভবিষ্যৎ নিয়ে তার আর আমার পরিকল্পনায় আকাশ পাতাল তফাৎ রয়েছে। তখন দুজনের মাঝে বেশ ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল, এবং অ্যাপেলের পরিচালনা পর্ষদের সবাই গম্ভীর মুখে জানিয়ে দিল তাদের সমর্থন ওর সাথেই আছে। সুতরাং মাত্র 30 বছর বয়সে আমাকে নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা কোম্পানি থেকে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে বের করে দেওয়া হলো। সারা জীবনের ভালোবাসা আর সাধনা এক ফুৎকারে উড়ে গেল বাতাসে। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল কষ্টে। এরপর বেশ কিছুদিন আমি দিশেহারার মতো ঘুরে বেড়ালাম। ভেতরটা একদম এলোমেলো লাগছিল। একবার ভাবলাম সব ছেড়ে ছুড়ে নিরুদ্দেশ হয়ে যায়, কিন্তু এত দুঃখের মাঝেও একটা জিনিস অনুভব করলাম, আমার ভালোবাসাটা হারিয়ে যায়নি। অ্যাপেল থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসতে হয়েছে আমাকে, সবার কাছে ব্যর্থতার প্রতীক এই স্টিভ জবস, কিন্তু তাতে আমার ভালোবাসার নক্ষত্র এতটুকু ম্লান হয়নি। আমি ঠিক করলাম সবকিছু নতুন করে শুরু করব। প্রকৃতির এই এক লীলা খেলা। অ্যাপেল থেকে ছাঁটাই হওয়ার পর আমার মনে হচ্ছিল লজ্জায় মাটিতে মিশে যায়, কিন্তু পিছন ফিরে তাকালে মনে হয়, আরে এর থেকে চমৎকার আর কি বা হতে পারত জীবনে। সাফল্যের একটা বিশাল ভার আছে। হাজারো প্রত্যাশার দম্ভ বুকের মাঝে পাথর হয়ে চেপে বসে। সব সময় একটা গণ্ডির ভিতর চলতে হয়, চাইলেই যা ইচ্ছা করা যায় না। কিন্তু আমি যেহেতু সবকিছু একদম নতুন করে শুরু করছি, আমার এরকম কোনো ঝামেলা নেই। যা ইচ্ছা যেমন খুশি তেমন চলার আনন্দে বিভোর আমি প্রত্যাশার শিকল ভেঙে ডুব দিলাম সৃজনশীলতার এক অপূর্ব জগতে। পরের 5 বছরে আমি
নেক্সট নামে একটা কোম্পানি খুললাম, তারপর পিক্সের নামে আরও একটা, এবং প্রেমে পড়লাম অসাধারণ এক রমণীর। বিয়েও করে ফেললাম দুজনে। এই পিক্সের থেকেই আমরা বের করলাম পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিল্ম টয় স্টোরি। এখন তো পিক্সের পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এই সময় দারুণ এক চমকপ্রদ কাহিনী ঘটল। অ্যাপল নেক্সটকে কিনে নিল। আমি আবারও ফিরে আসলাম প্রাণের প্রতিষ্ঠানে। নেক্সটে আমরা যেই প্রযুক্তি উদ্ভাবন করেছিলাম সেটার উপর ভিত্তি করেই অ্যাপেলের আজ এই জয় জয়কার। লরেন আর আমি দুজনে গড়ে তুললাম দারুণ সুখী একটি পরিবার। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সেদিন অ্যাপল থেকে ছাঁটাই না হলে এই অসাধারণ ব্যাপারগুলো ঘটতই না আমার জীবনে। এইটাই তো জীবনের আনন্দ। মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটবে যে মাথায় আকাশ ভেঙে পড়বে তোমার, কিন্তু হাল না ছাড়লেই দেখবে সবকিছু নতুন করে আরো সুন্দর হয়ে উঠেছে। জীবনের রংধনু আরো বর্ণিল হয়ে দেখা দিচ্ছে তোমার কাছে। অনিবার্য মৃত্যু আমাকে গ্রাস করতে এসেছিল, অথচ কি অবাক বিস্ময়ে বেঁচে রইলাম আমি। ভালোবাসার জায়গাটি খুঁজে পাওয়ার চেয়ে সুন্দর আর কিছু হয় না। জীবনের নেশায় হয়ে উঠুক পেশা। ম্যারম্যানে ছা পোষা একটা জীবন কাটানোর কোনো মানেই হয় না। জীবন এত সস্তা না। তোমার মাঝে যেই ছাই চাপা বারুদ আছে সেটাকে বের করে আনো। জ্বালিয়ে দাও পৃথিবীর ভালোবাসার উচ্ছ্বাসে। মহৎ কিছু করো। পৃথিবীর যে বড় প্রয়োজন তোমাকে, জগৎটাকে ঘুরে দেখো। উপলব্ধি করো জীবনের মানে। দেখবে আপনা থেকেই অনুভব করবে কোনো কিছুর প্রতি একটা তীব্র আবেগ, যে স্বপ্নের তাড়নায় ছুটে চলা যায় হাজার হাজার বছর অটল পরিশ্রমে। কাজের মধ্যেই ভালোবাসা, কাজের মধ্যেই জীবন। জীবন মৃত্যুর মতো বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। তোমার ভালোবাসার নক্ষত্রটি খুঁজে বের করো। হাল ছেড়ো না, কখনো না। আমার তৃতীয় গল্পটা মৃত্যু নিয়ে। আমার বয়স যখন 17, তখন কোথায় যেন পড়েছিলাম, যদি প্রত্যেক দিন এমনভাবে কাটাও যেন আজই তোমার জীবনের শেষ দিন, একদিন না একদিন ব্যাপারটা সত্যি হবেই। এই উক্তিটি আমাকে গভীরভাবে অভিভূত করল। আমি বিগত 33 বছর প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলি, তুমি আজ যা যা করবে প্ল্যান করেছ, আজ যদি তোমার জীবনের শেষ দিন হতো তবুও কি তাই করতে? যদি দেখি যে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে আমি উত্তরে নিজেকে হ্যাঁ বলতে পারছি না, বুঝতাম একটা কিছু পরিবর্তন করা দরকার শীঘ্রই। মরে তো একদিন যাবই, এই কথাটা মাথায় থাকলে জীবনের কঠিন সিদ্ধান্তগুলো নেওয়াও একদম জলের মতো সহজ হয়ে যায়। জীবনটাকে আসলে আমরা অনেক জটিল করে তুলি। মৃত্যু তো একদিন আসবেই। চারপাশের মানুষের প্রত্যাশা, গর্ব, হেরে যাওয়ার ভয়, এই জঞ্জালগুলো আমাদের মাথায় বোঝা হয়ে চেপে বসে। অথচ এগুলো কত তুচ্ছ এক একটা বিষয়। 100 বছর পর কেউ মনে রাখবে না তুমি ক্লাস 9-এ একটা পরীক্ষায় খারাপ করেছিলে। মৃত্যু আছে বলেই জীবনটাকে আমি অনেক সহজভাবে নিতে পারি। পৃথিবীতে এসেছিলাম একদম নগ্ন হয়ে, ফিরেও যেতে হবে তেমনি খালি হাতে। হারানোর কিছু নেই আমাদের, তাহলে কেন খামোখা মানুষের প্রত্যাশার চাপ বয়ে বেড়ানো? তোমার হৃদয় যা বলে, মন যা চায়, সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ল। ডাক্তার থমথমে মুখে জানালেন আমার ক্যান্সারটা সেরে যাবার সম্ভাবনা খুব কম। মাস 6 বেঁচে থাকতে পারলে সেটাই হবে পরম পাওয়া। স্ক্যানে দেখা গেল আমার প্যানক্রিয়াসে একটা টিউমার ধরা পড়েছে। প্যানক্রিয়াস কি জিনিস সেটাই আমি জানি না। ডাক্তার বললেন বাড়ি গিয়ে বিশ্রাম নিতে, পরিবারের সাথে সময় কাটাতে, সবকিছু গোছগাছ করে নিতে। আমি বুঝলাম বিদায়ের ঘণ্টা বেজে গেছে। আমার বাচ্চাগুলো কি সুন্দর প্রাণবন্ত, ওদের হাসি দেখলেই মন জুড়িয়ে যায়। তাদেরকে আমি কিভাবে বলবো বাবা কিন্তু আর বেশি দিন নেই তোমাদের কোলে নিতে? আমার বুকটা ভেঙে গেল। আমি সারাদিন ডায়াগনোসিসের কাজটাও হাতে নিয়ে বসে থাকলাম। সন্ধ্যায় আরেকটা বায়োপসি করানো হলো। আমার গলার ভেতর এন্ডোস্কোপ ঢুকিয়ে সেই টিউমারের কিছু কোষ নিলেন তারা। পরীক্ষা নিরীক্ষা শেষে যখন ফলাফলের পালা,
আমার স্ত্রী দেখলেন ডাক্তারের চোখ অশ্রুসিক্ত। তিনি ঢুক করে উঠে জানালেন, আমি অসম্ভব সৌভাগ্যবান একজন মানুষ। আমার ক্যান্সারটা খুব বিরল পর্যায়ের, যেটা অস্ত্রোপচার করে সরানো সম্ভব। আমি সেই অস্ত্রোপচারটা করালাম এবং আমি এখন একদম সুস্থ একজন মানুষ। মৃত্যুকে এত কাছ থেকে আমি আর কখনো দেখিনি। অনিবার্য মৃত্যু আমাকে গ্রাস করতে এসেছিল, অথচ কি অবাক বিস্ময়ে বেঁচে রইলাম আমি। এই অভিজ্ঞতার পর মৃত্যু নিয়ে আমার এক গভীর উপলব্ধি হলো। মরতে চায় না কেউ এই সুন্দর ভুবনে। যে মানুষটা স্বর্গে যাবার স্বপ্নে বিভোর, সেও কিন্তু মারা যেতে চায় না এত তাড়াতাড়ি। তবু মৃত্যু আমাদের সবার শেষ গন্তব্য। আমার মনে হয় কি, প্রকৃতির সবচেয়ে চমৎকার উদ্ভাবন এই মৃত্যু। প্রকৃতি একঘেয়েমি পছন্দ করে না, সেই পুরনোদের সরিয়ে দেয় নতুনের আবাহনে। আজ পৃথিবী তোমাদের সামনে প্রাণচঞ্চল্যে ভরপুর উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু দেখতে দেখতে একদিন তুমিও বুড়ো হবে। প্রকৃতি মুছে দেবে তোমাদের কোলাহল। ব্যাপারটা যদিও খুব নাটকীয় শোনাচ্ছে, কিন্তু এটা যে বাস্তবতা। আমাদের জীবনটা কত ছোট, কত মূল্যবান। সারা পৃথিবী ঘেটে তোমার মতো ঠিক আরেকটা তুমি কোথাও পাওয়া যাবে না। এই জীবনটা অন্যদের মতো হতে গিয়ে নষ্ট করবে, না লোকে কি বলল, কি ভাবলো সেটা নিয়ে ভাবার কোনো মানে হয়? এই যে তোমার বুকের ভেতর একটা স্বপ্নের বীজ, সেটাকে বাড়তে দাও, ডালপালা মেলতে দাও, ছড়িয়ে দাও তোমার স্বপ্ন। বিশ্বাস করো, তোমার ভেতরের স্বপ্নটাকে অনুসরণ করে কখনো ঠকবে না। সে কিভাবে যেন সব সময় আগে থেকেই জানে আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো। সেই তোমাকে পথ দেখাবে অন্ধকারে, উড়িয়ে দেবে বিজয়ের নিশান। আমাদের ছোটবেলায় খুব চমৎকার একটা প্রকাশনা ছিল, দি হোল আর্থ ক্যাটালগ নামে। আমাদের প্রজন্মের কাছে সেটা ধর্মগ্রন্থের চেয়ে কিছু কম ছিল না। স্টুয়ার্ট ব্র্যান্ড নামে এক অসাধারণ মানুষ ছিলেন এই পত্রিকার প্রাণপুরুষ। তিনি পরম মমতায় পত্রিকাটিকে গড়ে তুলেছিলেন অসাধারণ কাব্যিক ছোঁয়ায়। 60-এর দশকের সেই সময় কম্পিউটারের সুবিধা ছিল না, তাই পোলারয়েড ক্যামেরায় ছবি তুলে হাতে কাঁচিতে কেটে টাইপরাইটারের লিখে মহা ধকলের মধ্যে দিয়ে ছাপাতে হতো এক একটা প্রকাশনা। অনেক মানুষের ঘাম ঝরানো পরিশ্রমে সেটা হয়ে উঠত অনন্য। এখন তোমাদের কাছে গুগল যেমন, সেই 35 বছর আগে আমাদের কাছে পত্রিকাটা ছিল অনেকটা তেমনি। কি অপূর্ব জীবনবোধ, আনন্দ আর জ্ঞানের মিশেল ছিল পত্রিকাটির পাতায় পাতায়। স্টুয়ার্ট আর তার দল নিরলস নিষ্ঠা আর সাধনায় অনেকগুলো সংখ্যা বের করলেন প্রকাশনাটির। তারপর যখন বিদায়ের পালা আসলো, তারা সবটুকু আবেগ ঢেলে প্রকাশ করলেন দ্য হোল আর্থ ক্যাটালগ, শেষবারের মতো। সময়টা ছিল 70-এর দশকের মাঝামাঝি। আমার বয়স তখন তোমাদের মতোই। আমি ছলছল চোখে স্টুয়ার্ট আর তার দলের সেই শেষ সংখ্যাটি হাতে নিলাম। পিছনের কভার জুড়ে একটা ছবি, খুব সুন্দর একটি গ্রামের মেঠো পথ, সকালের সূর্যের ঝলমলে রোদ, চারপাশের গাছপালা চোখ জোড়ানো সবুজে ঘিরে রেখেছে। তার মাঝ দিয়ে পথটা চলে গেছে বহুদূর, মিশে গেছে দিগন্তে। তার নিচে লেখা, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। এটা ছিল বিদায়বেলার তাদের শেষ উপহার আমাদের জন্য। আমি সারা জীবন এই কথাটি গভীর আবেগে মনে রেখেছি। সব সময় চেয়ে এসেছি তেমনটাই যেন থাকতে পারি চিরদিন। আজ আমার পালা ফুরলো। তোমাদের সামনে এক নতুন দিগন্ত। এগিয়ে যাও নবীন প্রাণের উচ্ছ্বাসে। তোমাদের কাছে আমার শুধু একটাই চাওয়া, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো।